গণিতের যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে কি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এটা অবশ্যই দশম শ্রেণীর জন্য। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আমরা আগে বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্যগুলি আমরা আলোচনা করেছি। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এখন এই উপপাদ্যে যাওয়ার আগে আমাদের প্রথমেই যেটা জানতে হবে বৃত্তের স্পর্শক কাকে বলে, অর্থাৎ ট্যানজেন্ট টু এ সার্কেল বলতে আমরা কি বুঝি। তাহলে এখানে আমরা সেটা বোঝার জন্য আমরা একটা যদি বৃত্ত আঁকি, এখানে প্রথমে একটা বৃত্ত আঁকলাম, আর এখানে আমি পাশে একটা সরলরেখা আঁকলাম, আর এখানে আবার একটা বৃত্ত আঁকলাম, আর সরলরেখাটাকে আমি এইভাবে আঁকলাম, আর তৃতীয় ক্ষেত্রে আমি আবার বৃত্ত আঁকলাম, সরলরেখাটাকে এইভাবে আঁকলাম। তাহলে এখানে তিনটে অবস্থান আমরা পাচ্ছি বা তিনটে অবস্থা পাচ্ছি। প্রথম যে অবস্থাটা সেখানে দেখছি কি সরলরেখা এবং বৃত্ত এদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। সরলরেখাটা বৃত্তের বাইরে আছে এবং এদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি না, সরলরেখাটি বৃত্তকে ছেদ করেছে। সম্পর্ক তাহলে কি, সরলরেখাটি হচ্ছে বৃত্তের একটি ছেদক, অর্থাৎ সরলরেখাটি বৃত্তকে ছেদ করেছে। আর তৃতীয় ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি না, তৃতীয় ক্ষেত্রে লক্ষ্য করছি যে সরলরেখাটি বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু দিয়ে জাস্ট অতিক্রম করছে বা পাস করছে, একটি মাত্র বিন্দু দিয়ে পাস করছে। তাহলে এই তিনটে অবস্থা পাচ্ছি। তাহলে এখানে আমি দ্বিতীয় যে অবস্থাটা, এখানে বৃত্ত আর সরলরেখার মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই প্রথম অবস্থাতে। দ্বিতীয় অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কি ছেদক, সরলরেখাটি হচ্ছে বৃত্তের ছেদক মানে আমরা কি লক্ষ্য করছি না, বৃত্তটিকে সরলরেখাটি দুটো বিন্দুতে ছেদ করেছে। বৃত্তের যে কোনো ছেদক বৃত্তকে সর্বদা দুটো বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বিন্দুতে ছেদ করেছে। আর তৃতীয় ক্ষেত্রে সরলরেখাটি বৃত্তের কিন্তু ছেদক হচ্ছে না, এটা শুধুমাত্র বৃত্তের উপরে একটি মাত্র বিন্দু দিয়ে এটা পাস করছে বা অতিক্রম করছে। অর্থাৎ ছেদকের ক্ষেত্রে সরলরেখা এবং বৃত্তের মধ্যে দুটো সাধারণ বিন্দু পাচ্ছি আমরা এখানে। আর প্রথম ক্ষেত্রে কোনো সাধারণ বিন্দু নেই, এটা কোনো সম্পর্ক নেই সরলরেখা বৃত্তের মধ্যে, সেজন্য এখানে কোনো সাধারণ বিন্দু আমরা পাচ্ছি না বৃত্ত এবং সরলরেখার মধ্যে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা বৃত্ত এবং সরলরেখার মধ্যে দুটো সাধারণ বিন্দু পাচ্ছি। দুটো ছেদকের সঙ্গে বৃত্তের সম্পর্ক আমরা কি পাচ্ছি না, ছেদক বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ দুটো সাধারণ বিন্দু আছে সরলরেখা এবং বৃত্তের মধ্যে। আর তৃতীয় যে অবস্থানটা আমরা পেয়েছি এখানে না, বৃত্ত এবং সরলরেখার মধ্যে একটি মাত্র সাধারণ বিন্দু আছে। যখন দুটো সাধারণ বিন্দু থাকবে বৃত্ত এবং সরলরেখার মধ্যে, তখন সেই সরলরেখাটিকে বলা হয় বৃত্তের ছেদক বা ভেদক। যখন দুটো সাধারণ বিন্দু পাওয়া যাবে সরলরেখা এবং বৃত্তের মধ্যে, সেটাকে বলা হবে ছেদক, এটাকে বলা হচ্ছে ছেদক। যখন বৃত্ত আর সরলরেখার মধ্যে একটি মাত্র সাধারণ বিন্দু পাওয়া যাবে, তখন এটাকে আর ছেদক বলা যাবে না, এটাকে আমরা বলবো তখন বিশেষ নামকরণ করা হয়, এটা হচ্ছে স্পর্শক। অর্থাৎ জাস্ট স্পর্শ করেছে বা টাচ করেছে বৃত্তকে একটা বিন্দুতে টাচ করেছে, অর্থাৎ স্পর্শ করেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে স্পর্শক। অর্থাৎ স্পর্শক এবং বৃত্তের মধ্যে একটি মাত্র সাধারণ বিন্দু থাকবে এবং সেই অবস্থায় সরলরেখাটিকে বলা হয় বৃত্তের স্পর্শক। আর যদি বৃত্ত এবং সরলরেখার মধ্যে দুটো সাধারণ বিন্দু পাওয়া যায়, তখন সেই সরলরেখাটিকে বলা হবে বৃত্তের একটি ছেদক। এবং ছেদকটা স্পর্শক কখন হবে না, যদি আমরা এই ছেদকটাকে সরিয়ে নিয়ে যাই, অর্থাৎ বাইরের দিকে আরও আউটসাইডে নিয়ে যাচ্ছি। এখানে এইভাবে সরাতে কি দেখব না, বৃত্তের এই ছেদবিন্দু দুটো আস্তে আস্তে পরস্পরের সঙ্গে সমপতিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমরা এইভাবে সরিয়ে নিয়ে যাই, সরাতে কি দেখব না, ছেদবিন্দুগুলো ক্রমশ নিকটবর্তী হচ্ছে, পরস্পরের নিকটবর্তী হতে হতে একসময় কী হবে না, দুটো ছেদবিন্দু একটা বিন্দুতে পরিণত হবে। যে মুহূর্তে একটা বিন্দুতে পরিণত হবে দুটো ছেদবিন্দু, তখন সেটা সরলরেখাটি আর বৃত্তের ছেদক থাকবে না, তখন সেটাকে বলা হবে স্পর্শক। তখন এই অবস্থায় ছেদকটা হয়ে যাবে স্পর্শক। অর্থাৎ ছেদক কখন স্পর্শক হবে না, ছেদকের ছেদবিন্দুদ্বয় যদি ক্রমশ নিজেদের নিকটবর্তী হতে থাকে, হতে হতে একসময় যদি তারা পরস্পরের উপরে সমপতিত হয়ে যায়, একটা বিন্দুতে পরিণত হয়, তখন সেইটাকে আর ছেদক না বলে আমরা বলবো স্পর্শক।
তাহলে এই গেল স্পর্শক সংক্রান্ত যে ধারণা। এখন আমরা আসবো উপপাদ্য, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। প্রথম যে উপপাদ্যটি আছে না, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। বৃত্তের ওপরে কোনো বিন্দুতে স্পর্শক, অর্থাৎ বৃত্তের ওপরে কোনো বিন্দুতে স্পর্শক, ধরো আমি বৃত্তটা আঁকলাম, এখানে আমি বৃত্তটা একটু ভালো করে আঁকছি। এটা বৃত্তটা, এই বৃত্তের আমরা কি করেছি না, কোনো বিন্দুতে স্পর্শক, ধরো একটা বিন্দু নিয়েছি এখানে, এই বিন্দুর উপরে স্পর্শক এঁকেছি। এটা ধরো স্পর্শক আঁকলাম, বৃত্তের উপরে একটা বিন্দুতে স্পর্শক এঁকেছি, সেই বিন্দুটার নাম দিয়েছি, যে কোনো একটা বিন্দু নাম দিলাম এই বিন্দু। এই বৃত্তের উপরে কোনো বিন্দুতে স্পর্শক, আর ওই স্পর্শবিন্দু কোনটা, যেখানে স্পর্শক হয়েছে, সরলরেখাটি যেখানে স্পর্শ করেছে বৃত্তকে, অর্থাৎ এ বিন্দু, এই এ বিন্দুগামী অর্থাৎ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, যদি কেন্দ্র ও ধরি, কেন্দ্র যদি ও হয়, অর্থাৎ এটা যদি ও হয়, ও থেকে এর সংযুক্ত যে রেখাংশ অর্থাৎ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটাকে ও, এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হবে। যদি আমরা স্পর্শকটাকে বলি এটি, অর্থাৎ এটিটা স্পর্শক, আর ও এটা হচ্ছে স্পর্শকটা যে বিন্দুতে স্পর্শক সেই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ওয়ে। এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক এদের মধ্যে যে কোণ, সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব, অর্থাৎ স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপরে লম্ব হবে, অর্থাৎ লম্বভাবে অবস্থিত হবে। এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে আমরা বিশেষ নির্বাচন আমরা লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এটি হলো স্পর্শক, এটি একটি স্পর্শক। এটি একটি স্পর্শক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা কি না, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত, পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক এদের মধ্যে কোণ বা উৎপন্ন কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ওয়েটা হবে এটির উপরে লম্ব। অর্থাৎ প্রমাণ করতে হবে ওয়ে লম্ব এটি, ওয়ে লম্ব এটি, অর্থাৎ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ পরস্পরের উপরে লম্ব, অর্থাৎ ওয়ে পারপেন্ডিকুলার টু এটি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে আসবো আমরা। প্রমাণ, এখানে আমরা একটা কাজ করতে পারি না, ও থেকে আমরা এটির উপরে একটা রেখাংশ অঙ্কন করব। প্রথমে অঙ্কন, এখানে আমি অঙ্কন করলাম। এটা টি বিন্দু, এটা বিন্দুটার নাম দিলাম A1, আর এটা বৃত্তকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুটার নাম দিলাম A2। অর্থাৎ আমরা এখানে প্রমাণের আগে একটা অঙ্কন করছি।
প্রমাণের আগে আমরা একটা প্রথমে অঙ্কন করছি। অঙ্কনটা কি? অঙ্কন হচ্ছে কি না, ও থেকে কেন্দ্র ও থেকে এটি স্পর্শকের উপরে উপর OA1 একটি রেখাংশ অঙ্কন করা হলো। যা বৃত্তকে এটি বিন্দুতে ছেদ করে। A2 বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্তকে আমরা একটা রেখাংশ অঙ্কন করেছি, যে রেখাংশটা কার উপরে অবস্থান করছে না, এটি স্পর্শকের উপরে একটা বিন্দু আছে A1, সেই A1 বিন্দু পর্যন্ত যে সংযোগ রেখাংশ, সেই রেখাংশটা নেওয়া হয়েছে। সেই রেখাংশটি বৃত্তকে আবার A2 বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ কেন্দ্র ও থেকে স্পর্শকের উপরে একটা রেখাংশ OA1 অঙ্কন করেছি, যেটা বৃত্তকে A2 বিন্দুতে ছেদ করে। এখন আমরা প্রমাণে আসব। প্রমাণে আসছি। এখন এখানে লক্ষ্য করো যে OA1 যে রেখাংশটা আমরা অঙ্কন করেছি এটির ওপরে, এটি স্পর্শকের উপর রেখাংশ যেটা OA1, এই রেখাংশটা সমান আমরা লিখতে পারি কি না, OA2 প্লাস A2A1। এই রেখাংশ দুটো অংশ, একটা হচ্ছে OA2 এবং অপর অংশটা হচ্ছে A2A1। অর্থাৎ দুটো অংশের যোগফল মানেই হচ্ছে, দুটো অংশের যোগফল নিয়েই এই OA1 রেখাংশটি উৎপন্ন হয়েছে। অর্থাৎ OA1 রেখাংশটি হচ্ছে এই দুটি রেখাংশের সমষ্টি। অর্থাৎ OA2 যুক্ত A2A1, এটা OA2 যুক্ত A2A1। এখন OA2 মানি আমরা লিখতে পারি OA, কেননা এটা ব্যাসার্ধ। A2টা বৃত্তের উপরে অবস্থান করছে, সুতরাং OA2 ব্যাসার্ধ, আর OA টাও ব্যাসার্ধ। এটা হচ্ছে স্পর্শবিন্দুময় ব্যাসার্ধ, আর এটা হচ্ছে একটা সাধারণ ব্যাসার্ধ, যে কোনো ব্যাসার্ধ। OA2 যেটা এই রেখাংশের উপরে আছে, অর্থাৎ OA1 রেখাংশের উপরে অবস্থান করছে। OA2 একটি ব্যাসার্ধ বৃত্তে, OA2। অর্থাৎ কিন্তু ব্যাসার্ধ যেহেতু, OA2ও ব্যাসার্ধ, OA1ও ব্যাসার্ধ, সুতরাং একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পরের সমান হয় আমরা জানি। অর্থাৎ OA2 যা হবে OA1ও তাই হবে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা পরস্পর সমান হবে। অর্থাৎ OA প্লাস A2A1, অর্থাৎ যেহেতু OA ও OA2 একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, বলে আমরা লিখতে পারি। অর্থাৎ OA1 সমান OA2, সেই কারণে আমরা OA2 সমান লিখতে পারি OA। এখন দেখো OA1, OA এবং A2A1 এর যোগফল, এবং এরা প্রত্যেকেই ধনাত্মক। প্রত্যেকেরই রেখাংশের দৈর্ঘ্য আমাদের আছে, এখানে কিছু না কিছু দৈর্ঘ্য পাওয়া যাবে। সুতরাং এরা প্রত্যেকেই হচ্ছে ধনাত্মক সংখ্যা। অর্থাৎ OA এবং A2A1 দুজনই ধনাত্মক সংখ্যা। যে কোনো একটি ধনাত্মক সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যার যোগফলের যদি সমান হয়ে যায়, তাহলে কোনো একটার চেয়ে সেটা বড় হবে। অর্থাৎ OA1 OA চেয়েও বড় হতে পারে, আবার OA1 A2A1 এর চেয়েও বড় হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি দুটো ধনাত্মক সংখ্যার যোগফলের সমান হয়ে যায়, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই ধনাত্মক সংখ্যা, এবং সেটা যে দুটো ধনাত্মক সংখ্যার যোগফলের সমান তাদের প্রত্যেকের চেয়ে বড় হবে। অর্থাৎ OA1 একটি ধনাত্মক সংখ্যা যেহেতু দৈর্ঘ্য,
OA1 দৈর্ঘ্য একটা রেখাংশের দৈর্ঘ্য, সুতরাং ধনাত্মক সংখ্যা। OA2 এটাও একটা রেখাংশ, ব্যাসার্ধ, ধনাত্মক সংখ্যা। A2A1 এটাও একটা রেখাংশ, ব্যাসার্ধ, তারও দৈর্ঘ্য হচ্ছে ধনাত্মক। সুতরাং OA1 সমান দুটো ধনাত্মক রাশির যোগফল, অর্থাৎ OA1টা যে কোনো একটার চেয়ে বড় হবে, অর্থাৎ OA1 আমরা লিখতে পারি গ্রেটার দেন OA, OA1 গ্রেটার দেন OA, OA1 গ্রেটার দেন OA। OA1 হচ্ছে মূল যে রেখাংশটি আমরা কেন্দ্র থেকে স্পর্শকের উপরে অঙ্কন করেছি OA1, সেই OA1টা OA এর চেয়ে বড় হচ্ছে। এখন এখানে লক্ষ্য করো, A1টা আমরা OA1 একটা যে কোনো রেখাংশ অঙ্কন করেছি। OA1 ও থেকে এটির উপরে OA1 একটি যে কোনো রেখাংশ, একটি আমরা এখানে এটা উল্লেখ করবো অবশ্যই, এটার কোনো নির্দিষ্ট রেখাংশ নয়, একটি যে কোনো রেখাংশ, একটি যে কোনো রেখাংশ, আমরা যে রেখাংশটা টেনেছি সেটা একটি যে কোনো রেখাংশ, এটা কোনো নির্দিষ্ট রেখাংশ নয়। সুতরাং A1 বিন্দুটা হচ্ছে যে কোনো একটা বিন্দু স্পর্শকের উপরে অবস্থান করছে, যে কোনো বিন্দু। সুতরাং এখানে OA1 রেখাংশ মানে হচ্ছে ও থেকে এই স্পর্শকের উপরে ডান দিক বাঁ দিক যত রেখাংশ আমরা টানি না কেন, সেই সমস্ত রেখাংশকেই OA1 প্রকাশ করছে এখানে, কারণ OA1 হচ্ছে যে কোনো রেখাংশ। অর্থাৎ ও থেকে আমরা এই স্পর্শকের উপরে যে কোনো দিকে আমরা যদি রেখাংশ টানি, সেই রেখাংশের সংখ্যা কী হবে? অসংখ্য হবে। সেই অসংখ্য রেখাংশের OA1 হচ্ছে একটা প্রতিনিধি বা এজেন্ট। OA1 সমস্ত রেখাংশকে বোঝাচ্ছে। তার মানে OA1 মানে হচ্ছে যে কোনো রেখাংশ, যে কোনো রেখাংশ মানে হচ্ছে ও থেকে স্পর্শকের উপরে আমরা যে অসংখ্য রেখাংশ অঙ্কন করতে পারি স্পর্শকের উপরে, সেই সমস্ত রেখাংশকেই প্রকাশ করছে কি OA1 রেখাংশ। তা OA1 রেখাংশটা হচ্ছে, OA1 রেখাংশটি হচ্ছে ওই অসীম সংখ্যক রেখাংশের একটি প্রতিনিধি। সুতরাং আমরা বলতে পারি যে OA1টা যে কোনো রেখাংশ আমরা টানি না কেন, ও থেকে আমরা বৃত্তের উপরে এই স্পর্শকের উপরে যে অসংখ্য রেখাংশ টানা যায়, সেই সমস্ত রেখাংশই হচ্ছে OA এর চেয়ে বড়। অর্থাৎ আমরা বলতে পারি কেন্দ্র ও থেকে স্পর্শকের উপরে অঙ্কিত যে কোনো রেখাংশ ব্যাসার্ধ এখানে OA, ব্যাসার্ধ OA অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ ব্যাসার্ধই হবে ও থেকে স্পর্শকের উপরে অঙ্কিত রেখাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম। রেখাংশগুলির মধ্যে আমরা এখানে কমপ্লিট করছি। রেখাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম, তাহলে ব্যাসার্ধটাই হচ্ছে কেন্দ্র ও থেকে স্পর্শকের উপর অঙ্কিত রেখাংশগুলির মধ্যে হচ্ছে ক্ষুদ্রতম রেখাংশ। আমরা ক্লাস 8-এ আমরা যে উপপাদ্য পেয়েছি, সেখানে কি পেয়েছি না, সেখানে আমরা কি জেনেছি সেই উপপাদ্য থেকে? না, কোনো রেখাংশের উপরে
রেখাংশের বাইরের কোনো বিন্দু থেকে রেখাংশের উপরে যত রেখাংশ টানা যায় সমস্ত রেখাংশের মধ্যে যেটা ক্ষুদ্রতম হয় সেটাই হচ্ছে ওই রেখাংশের উপরে লম্ব হয়। এটা আমরা ক্লাস 8-এ পেয়েছি। অর্থাৎ কোনো রেখাংশের বাইরের কোনো বিন্দু থেকে ওই রেখাংশের উপরে যত রেখাংশটা অঙ্কন করা যায় সেই রেখাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম যে রেখাংশটি হয় সেটাই হচ্ছে ওই রেখাংশের উপরে লম্ব। তাহলে এখানে ক্ষুদ্রতম রেখাংশটা কে না ব্যাসার্ধ। ব্যাসার্ধটা হচ্ছে ক্ষুদ্রতম রেখাংশ। সুতরাং ব্যাসার্ধ অবশ্যই এখানে আমরা ওয়ে বলতে পারি, ব্যাসার্ধটা ওয়ে বলেছি আমরা এখানে। তাহলে ব্যাসার্ধ ওয়েটাই হচ্ছে ক্ষুদ্রতম রেখাংশ। কোনো একটা রেখাংশ তার রেখাংশকে কে না স্পর্শক, কোনো একটা রেখাংশের বাইরের বিন্দুকে ও বিন্দু কেন্দ্র, ও থেকে যত রেখাংশ অঙ্কন করা হয় সমস্ত রেখাংশের মধ্যে ব্যাসার্ধ ওয়েটাই হচ্ছে ক্ষুদ্রতম। সুতরাং আমরা ওই ক্লাস 8-এর উপর থেকে বলতে পারি সেই ক্ষুদ্রতম রেখাংশটা হবে ওই রেখাংশের উপরে লম্ব। সুতরাং আমরা বলতে পারি অতএব ওয়ে এটির স্পর্শকের উপরে লম্ব হবে। অর্থাৎ ওয়ে লম্ব এটি, ওয়ে লম্ব এটি। অর্থাৎ আমরা ক্লাস 8-এর উপর থেকে এটা বলতে পারি যে কোনো রেখাংশের বাইরে কোনো বিন্দু থেকে রেখাংশের উপরে যত রেখাংশটা আনা যায় সমস্ত রেখাংশের মধ্যে ক্ষুদ্রতম যে রেখাংশটি হবে সেই ক্ষুদ্রতম রেখাংশটি ওই রেখাংশের উপরে লম্ব হবে। অর্থাৎ এখানে ক্ষুদ্রতম রেখাংশ আমরা কাকে পেয়েছি না বৃত্তের ব্যাসার্ধকে পেয়েছি। সুতরাং বৃত্তের ব্যাসার্ধটা এটির উপরে লম্ব হবে। অর্থাৎ আমরা বলতে পারি অতএব স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অবশ্যই বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব, স্পর্শকের উপরে লম্ব হয়। তাহলে এইভাবে আমরা উপাদান প্রমাণ করলাম যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে। তাহলে আমরা এটা প্রমাণ করলাম।